বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তিলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 15 জুলাই, 31 আষাঢ় এবং ফার্সি 24 থির। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। শ্রোতা বন্ধুরা, এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। সৌদি সমর্থিত জঙ্গিদের বিরুদ্ধে আবারও সফল অভিযান চালিয়েছে
ইয়েমেনি যোদ্ধারা এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশে করোনার উদ্বেগজনক সংক্রমণ ও মৃত্যুর মধ্যেই দেশটির সরকার ঈদ উদযাপন উপলক্ষে 14 জুলাই মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত সব বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে। অথচ জাতীয় কারিগরি পরামর্শ কমিটি উদ্বেগ প্রকাশ করে লকডাউনের সময়সীমা আরো বাড়ানোর পরামর্শ দিয়েছিল। এ সম্পর্কে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে প্রতিবেদন করেছেন আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। এরপর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু, তারপর প্রান্তিক আয়োজনে রয়েছে কথাবার্তা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু কর্মসূচির উপর নিষেধাজ্ঞার প্রভাব পড়েনি বলে জানালো তেহরান। বাইডেনকে পরমাণু সমঝোতায় না ফেরার আহ্বান পম্পেওর। বাংলাদেশে আপাতত খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষামন্ত্রী জানালেন, করোনার সংক্রমণ ও মৃত্যুর বর্তমান হার বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে রয়েছে 1.5 লাখ ক্ষেপণাস্ত্র, সর্বোচ্চ পাল্লা 700 কিলোমিটার, ইসরায়েলি গণমাধ্যমের মন্তব্য। এবং ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্যকে আর্থিকভাবে বঞ্চিত করার অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, নানা তথ্য উপাত্ত থেকে স্পষ্ট ইরানের উন্নয়নে নিষেধাজ্ঞার প্রভাব পড়েনি। তিনি এসব তথ্য উপাত্ত দেখতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের পরমাণু সমঝোতা সইয়ের 6ষ্ঠ বার্ষিকী উপলক্ষে তিনি এ আহ্বান জানান। জারিফ আরও বলেন, 6 বছর আগে এমনই এক দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি ইস্যুকে যুদ্ধ ছাড়াই সমাধান করা হয়। তিনি আরও বলেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তখন বুঝতে পারেন তার দৃষ্টিতে যে নিষেধাজ্ঞা সবকিছুকে অচল করে দিতে পারে, সেই নিষেধাজ্ঞা ইরান ও দেশটির সেন্ট্রিফিউজগুলোকে অচল করার ক্ষমতা রাখে না। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন তার সর্বোচ্চ চাপ সবকিছুকে অচল করতে পারবে, কিন্তু কোনোদিনই তা ঘটেনি। জারিফ বলেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের এসব তথ্য উপাত্ত দেখা উচিত। এদিকে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবার ইরানের পাশাপাশি পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। তিনি ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, 2015 সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় সই করাই ছিল আমেরিকার একটি ভুল সিদ্ধান্ত। তিনি আবার এই সমঝোতায় ফিরে না যাওয়ার জন্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। পম্পেও ইরানের বিরুদ্ধে কিছু ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে বলেন, পরমাণু সমঝোতায় ওয়াশিংটনের ফিরে যাওয়াটা বোকামি হবে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি ওয়াশিংটন গ্রহণ করেছিল তার অন্যতম প্রবক্তা ছিলেন পম্পেও। 2018 সালে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেন, যা পুরোপুরি ব্যর্থ হয়। রাশিয়া বলেছে, পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে
তা সহজ নয়, কিন্তু তা সত্ত্বেও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান এই সংলাপ নিয়ে হতাশ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানোভ পরমাণু সমঝোতা স্বাক্ষরের ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে এ মন্তব্য করেন। ২০১৫ সালের ১৫ জুলাই জাতিসংঘের ৫ স্থায়ী সদস্য দেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ৬ জাতিগোষ্ঠীর সঙ্গে এই সমঝোতা সই করেছিল ইরান। উলিয়ানোভ বলেন, পরমাণু সমঝোতাকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার সংলাপের ব্যাপারে হতাশ হওয়ার সময় এখনো আসেনি এবং এ ব্যাপারে অতিরিক্ত আশাবাদী হওয়া উচিত হবে না। গত এপ্রিলে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের সঙ্গে সরাসরি ভিয়েনা সংলাপে বসে ইরান। এ পর্যন্ত এই সংলাপের ৬ দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দখলদার ইসরায়েলের গণমাধ্যমের ধারণা, লেবাননের ইসলামী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর কাছে বর্তমানে ১.৫ লাখ ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা ১৫ থেকে ৭০০ কিলোমিটার। যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ প্রতিদিন ইসরায়েলে ১,০০০ থেকে ৩,০০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। আজ ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়ালা এ খবর প্রকাশ করেছে। এতে আরও বলা হয়েছে, ২০০৬ সালে যুদ্ধের পর গত ১৫ বছরে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের মজুদ অনেক বাড়িয়েছে। তাদের অস্ত্রাগারে ২০০ কিলোমিটার পাল্লার গাইডেড মিসাইল রয়েছে। এছাড়া হিজবুল্লাহ ড্রোনগুলোর পাল্লা ৪০০ কিলোমিটার। এদিকে ইসরায়েলের ইংরেজি দৈনিক হারেজ লিখেছে, হিজবুল্লাহর নিখুঁত ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্পে হামলার ইসরায়েলের চেষ্টা সত্ত্বেও সংগঠনটি এক্ষেত্রে সফল হয়েছে। তারা নিখুঁত ক্ষেপণাস্ত্র নির্মাণের ক্ষেত্রে এতটাই এগিয়েছে যে ইসরায়েলের নিরাপত্তা বিভাগগুলো এখন তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে ৩১ মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের শিক্ষামন্ত্রী বলেছেন, দেশে এখন করোনাজনিত মৃত্যু এবং সংক্রমণের যে উচ্চ হার, তাতে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই। ইউনিসেফ ও ইউনেস্কো সম্প্রতি সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আহ্বান জানানোর পর শিক্ষামন্ত্রী আজ মন্তব্য করলেন। তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্রান্ত কিছু করণীয় ঠিক করে দিয়েছেন। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি টানা ১৬ মাস বন্ধ থাকার পর বিষয়টি আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে সরকার। সরকারের শিক্ষামন্ত্রী দীপমণি আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দেশে এখন করোনাজনিত মৃত্যু এবং সংক্রমণের যে উচ্চ হার, তাতে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই। শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে এবছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। এর পরিবর্তে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষায় গ্রুপ ভিত্তিক অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। তবে যদি সম্ভব হয়, নভেম্বর ডিসেম্বরে 3টি এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। তিনি জানান, এসএসসিতে 24টি এবং এইচএসসিতে নির্বাচনিক বিষয়ে মোট 30টি অ্যাসাইনমেন্ট করতে হবে শিক্ষার্থীদের। বাংলা, ইংরেজি, গণিত এমন আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়গুলোর উপরে পরীক্ষার্থীদের কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে না। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি থাকার ফলে দেশের প্রায় 4 কোটি শিক্ষার্থীর পড়াশোনা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। ইউনিসেফ ও ইউনেস্কো সম্প্রতি বলেছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আর অপেক্ষা করা যায় না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার সংকট বিপর্যয়কর হতে পারে। জাতিসংঘের শিশু এবং শিক্ষা বিষয়ক এই দুটি সংস্থা আরো বলেছে, স্কুল খুলে দিলে শিশুদের মধ্যে সংক্রমণ হবার সম্ভাবনা কম। তবে বাংলাদেশের শিক্ষামন্ত্রী বলেছেন, আমরা তখনই খুলে দিতে পারবো যখন মনে করব এখন আশঙ্কা অনেক কম। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। একটু বিরতির পর আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে।
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বাংলাদেশের গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ করে যাচ্ছেন। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত স্টাইল ক্রাফট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা আজ বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে জয়দেবপুর ঢাকা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে রাখেন। এর ফলে সড়কের দুই দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও মহানগর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ কোনো মাসেই সঠিক সময়ে বেতন ভাতা দেয় না। প্রতি মাসেই আন্দোলন করে টাকা আদায় করতে হয়। মাসের অর্ধেক সময় হয়ে গেলেও বেতন পাননি তারা। ফলে তারা ঘর ভাড়া, দোকানের বকেয়া পাওনা পরিশোধ করতে পারছেন না। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তার রাজ্যকে আর্থিকভাবে বঞ্চিত করার অভিযোগ এনেছেন। করোনা ভ্যাকসিন সহ নানা খাতে বঞ্চনার অভিযোগ তুলে ধরে মমতা বলেন, যত বলবো তত কথা বাড়বে। ওদের সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনা করার অভিযোগ করেছেন। তিনি আজ বৃহস্পতিবার রাজ্য সচিবালয় নবান্নে এ সংক্রান্ত মন্তব্য করেন। মমতা আজ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পর্যাপ্ত করোনা ভ্যাকসিন না দেওয়ার অভিযোগ করেন। ভ্যাকসিন প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি বলেন, নির্বাচনে এত হার হেরেও লজ্জা নেই, কিছুতেই হারটা মেনে নিতে পারছে না। নানা রকম চক্রান্ত চলছে, কিছু নিরপেক্ষ প্রতিষ্ঠানকেও দখল করে। যত বলবো তত কথা বাড়বে। ওদের সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়া মার্কিন সেনাদের একটি দলকে ইয়েমেনে মোতায়েন করা হয়েছে। এসব সেনা ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি কৌশলগত বিমান ঘাঁটি দখল করেছে। ইয়েমেন প্রেস এজেন্সি এ খবর জানিয়ে বলেছে, প্রথম এসব মার্কিন সেনাকে এডেন প্রদেশের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয়। এরপর তাদেরকে উত্তর দিকের প্রতিবেশী প্রদেশ লাহিজে নিয়ে যাওয়া হয়েছে। দখলদার মার্কিন সেনাদলটিকে লাহিজ প্রদেশের আল আনাদ বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। আফগানিস্তান থেকে শতকরা ৯৫% মার্কিন সেনাকে প্রত্যাহার করা হয়েছে বলে পেন্টাগন ঘোষণা করার পর ইয়েমেন থেকে খবর পাওয়া গেল। আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেন ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব যে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে তার প্রতি এতদিন সামরিক সহযোগিতা দিয়ে এসেছে আমেরিকা। বাগদাদ সফররত ইরানের গোয়েন্দা মন্ত্রী মাহমুদ আলাভি ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি বলেছেন, ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেইর পূর্ণ সমর্থন রয়েছে এবং এ বিষয়টি জানাতে তিনি ইরাক সফর করছেন। ইরানের গোয়েন্দা মন্ত্রী বলেন, ইরাকের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করাকে তেহরান সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং সন্ত্রাস ও উগ্রবাদ দমন করে মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ইরান সব রকম প্রচেষ্টা চালাবে। আলাভি ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের একটি হাসপাতালে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে বহু মানুষের হতাহতের ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতার সমবেদনা প্রকাশের কথা ইরাকি প্রেসিডেন্টকে জানান। সাক্ষাৎ ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ককে ঐতিহাসিক আখ্যায়িত করে ইরানের প্রেসিডেন্ট বলেন, সব ক্ষেত্রে এই সম্পর্ক আগের চেয়ে শক্তিশালী করতে বাগদাদ প্রস্তুত রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি সমর্থিত জঙ্গিদের বিরুদ্ধে আবারও সফল অভিযান চালিয়েছে ইয়েমেনি যোদ্ধারা। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত ন্যাশনাল সালভেশন সরকারের সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনী আল বিজায়া প্রদেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে নাসর আল মোবিন নামে অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। কয়েকটি কারণে নাসর আল মোবিন অভিযান গুরুত্বপূর্ণ। প্রথমত, ইয়েমেনি যোদ্ধাদের এই অভিযান সৌদি সমর্থিত উগ্র জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত হয়েছে। যদিও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও তাদের সমর্থকরা ইয়েমেনের হুথি আনসারুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে, কিন্তু বাস্তবতা হচ্ছে অত্যন্ত জনপ্রিয় আনসারুল্লাহ সংগঠন রাজধানী সানায় শক্তিশালী সরকার গঠন করেছে এবং তারা জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করছে। ইয়েমেনি যোদ্ধাদের হামলায় সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত আল কায়দা ও আইএস জঙ্গিরা এখন বিরাট বিপর্যয়ের সম্মুখীন এবং তারা ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। নাসর আল মোবিন অভিযানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে আল বিজায়া প্রদেশটি ইয়েমেনের কেন্দ্রে অবস্থিত এবং ভৌগোলিক দিক থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইয়েমেনিদের বিজয়ের অর্থ হচ্ছে তারা সফলভাবে এগিয়ে যাচ্ছে। তৃতীয় গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে আল বিজায়া প্রদেশে ইয়েমেনিদের বিজয় ও অগ্রযাত্রা খুব অল্প সময়ের মধ্যে হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, নাসর আল মোবিন অভিযান চালিয়ে সফল হতে মাত্র 72 ঘণ্টা সময় লেগেছে। এ থেকে ইয়েমেনের সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীর দ্রুত সামরিক অভিযান পরিচালনার সক্ষমতার প্রমাণ পাওয়া যায়। ইয়েমেনিদের সাম্প্রতিক এই সফল অভিযানের আরও গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে আল বিজায়া প্রদেশ বিজয়ে সেনাবাহিনী ও গণবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতার বিষয়টি ফুটে উঠেছে। সেনা মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, আল বিজায়া প্রদেশ বিজয়ের ক্ষেত্রে সেখানকার স্থানীয় জনগণ ও উপজাতিরা সহযোগিতা করেছে এবং তাদের সহযোগিতার কারণেই ওই অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ এলাকা থেকে সৌদি সমর্থিত জঙ্গি সন্ত্রাসীদেরকে উৎখাত করা সম্ভব হয়েছে। সাম্প্রতিক যুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সহযোগিতার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। যুদ্ধে যেসব আইএস জঙ্গি সন্ত্রাসীরা ধরা পড়েছে তারাই সৌদি সেনাদের সঙ্গে তাদের সহযোগিতার কথা স্বীকার করেছে। আরেকটি বিষয় হচ্ছে ইয়েমেনিদের সাম্প্রতিক বিজয় সৌদি আরবের জন্য বিরাট পরাজয় এবং তাদের জন্য চপেটাঘাত। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BM। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরে আসছে দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। বাংলাদেশ এখন প্রতিদিনই দেখছে করোনার ভয়ঙ্কর রূপ। জুনের শেষ সপ্তাহ থেকে প্রায় প্রতিদিনই ভাঙছে করোনার সংক্রমণ বা মৃত্যুর রেকর্ড। করোনা সংক্রমণের এমন তীব্রতার মাঝে লকডাউন শিথিল করার সরকারি সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এই বিশেষজ্ঞ কমিটি কঠোর বিধিনিষেধ আরো 14 দিন বাড়ানোর সুপারিশ করেছিল। একই সঙ্গে কোরবানির পশুর হাট বন্ধ রেখে প্রয়োজনে ডিজিটাল হাট পরিচালনার ব্যবস্থা করতে পরামর্শ দিয়েছিল সরকারকে। সোমবার রাতে জাতীয় কমিটির সভার এই পরামর্শ উপেক্ষা করেই ঈদ উদযাপনকে উপলক্ষ করে 14 জুলাই মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত সব বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে সরকার। এই অবস্থায় কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি তাদের 41তম সভায় গৃহীত সিদ্ধান্ত গণমাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে। সরকারি ঘোষণার দুদিন পর কমিটি তাদের পরামর্শ প্রকাশ করল। এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে 22 জুলাই পর্যন্ত 8 দিন বিধিনিষেধ শিথিল করার ফলে ঈদ পরবর্তী সময়ে সংক্রমণ এবং মৃত্যু বেড়ে যাবার আশঙ্কা প্রকাশ করেছে খোদ স্বাস্থ্য অধিদপ্তর। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে
লকডাউন শিথিল করার বিষয়টি নিয়ে সরকারের সাথে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে মতানৈক্য রয়েছে। এদিকে ঈদ পরবর্তী সময়ে সংক্রমণ এবং মৃত্যু বেড়ে যাবার আশঙ্কা প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন জানিয়েছেন, জুলাই মাসটা আমাদের জন্য অত্যন্ত কঠিন মাস, সুতরাং আমাদেরকে সামনে অত্যন্ত সাবধানতাভাবে অর্জন করতে হবে। তার কারণ এই মাসের কিন্তু আরো 16টা দিন বাকি আছে। যেহেতু সংক্রমণের মাত্রা এখন অনেক বৃদ্ধি পাচ্ছে এবং মৃত্যু কিন্তু 3 সপ্তাহ পর্যন্ত এভাবে চলতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এদিকে আজ বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন 226 জন। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন 12,236 জন। গত 24 ঘন্টায় মারা যাওয়া 226 জনের 74 জনই ঢাকা বিভাগের। এছাড়া খুলনা বিভাগে 52 জন, চট্টগ্রাম বিভাগে 42 জন, রাজশাহী বিভাগে 24 জন, বরিশালে 6, সিলেটে 5, রংপুরে 13 এবং ময়মনসিংহ বিভাগে 10 জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনটি শুনলেন। আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা